বিমানেও পাখা দেখি, কিন্তু বিমান কখনো পাখা ঝাপটায় না, বাট স্টিল ইট ফ্লাইজ। বরাবরের মতো নতুন কৌতূহল নিয়ে আবারও আসলাম কৌতূহল প্রোগ্রামে। আজকে আমাদের সাথে আছেন গেস্ট হিসেবে বিশিষ্ট নিউজ মিডিয়া এবং বিজনেস কমিউনিকেশন কনসালটেন্ট নাফিজ ইমতিয়াজউদ্দিন স্যার, যার এয়ারলাইন্সে এবং নিউজ মিডিয়াতে হিউজ এক্সপিরিয়েন্স আছে। আজকে আমরা স্যারের সাথে এয়ারলাইন্স বিষয়ক একটা কৌতূহল নিয়ে কথা বলবো। স্যার কেমন আছেন? Alhamdulillah, thank you for asking. স্যার, আপনার যেহেতু এয়ারলাইন্সে একটা হিউজ এক্সপিরিয়েন্স আছে, আজকে আমরা একটা বিমান বিষয়ক একটা কৌতূহলের বিষয় নিয়ে আপনার সাথে জানতে চাইব। আপনি অবশ্যই জানেন যে আমরা যখন ছোট থাকি তখন আমাদেরকে একটা প্রশ্ন করা হয়, তুমি বড় হয়ে কি হতে চাও? তো আমার মনে হয় বেশিরভাগ ইউথের যে টার্গেট থাকে যে তারা পাইলট হবে। আমরা আমারও তাই ছিল। তো একটা কৌতূহল সবসময় আমাদের মধ্যে কাজ করে, সেটা হচ্ছে যে পাখির তো আমরা পাখা দেখি, পাখি যখন আকাশে ওড়ে পাখিকে কিন্তু ডানা ঝাপটাতে হয়। আমরা একই রকম বিমানেও পাখা দেখি, কিন্তু বিমান কখনো পাখা ঝাপটায় না, বাট স্টিল ইট ফ্লাইজ। কিভাবে? আমাদেরকে যদি এই কৌতূহলটা পূরণ করে দিতেন, কিভাবে এটা হয়? আচ্ছা, আসলে আপনি তো একটা বললেনই যে সব old children as they grow up they want to be either pilots or policemen. তো পাইলট হওয়ার ইচ্ছা আমারও ছিল। আর মানুষ যে উঠতে করেছে এটা ওই পাখির দিকে তাকিয়ে, মানুষ যখন থেকে পাখিকে উঠতে দেখে তখন থেকে মানুষ উঠতে চায়। এবং ওড়ার জন্য প্রথম যে প্রয়াসগুলো, যে প্রচেষ্টাগুলো মানুষ করেছে সেগুলো সবই এরকম ডানা লাগিয়ে পাখির মতো করে। একটা আছে আপনার রোমান বা গ্রিক মিথোলজিতে, যে আইক্যারাস রাজা ছিল গ্রিসের। আইক্যারাস আর তার ছেলে তাদের শরীরের সাথে ডানা লাগিয়ে দিয়ে ওয়্যাক্স দিয়ে, মোম দিয়ে ডানা গায়ের সাথে লাগিয়ে মাউন্ট এথিনা বা হোয়াট এভার মাউন্টেন গডসরা বসে থাকতো। তো সেখান থেকে দে জাম্পড। তারপরে ফ্লাই করতে 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 সূর্যের কাছাকাছি পৌঁছে গিয়েছে। আমি যখন সূর্যের কাছাকাছি গিয়েছে তখন সূর্যের তাপে মোম গলে তারপরে Icarus and his son, they fell and they died. So these are stories, mythology, but এটাতেই বোঝা যায় যে হাজার বছর আগে মানুষ উঠতে চেয়েছে। And আজকে আমরা জানি যে if you get within 13 million miles of the sun you're going to burn. কিন্তু যখন এই গল্পগুলো তৈরি হয়েছে তখন তো ওনারা এগুলো ভাবেননি বা জানতেন না, হোয়াট এভার। কিন্তু এই ছিল মানুষের ইন্টারেস্ট। তারপরে দেখা গেল যে সায়েন্টিফিক্যালি, তো লিওনার্দো দা ভিঞ্চির কথা আমরা সবাই জানি। লিওনার্দো দা ভিঞ্চি একটা মডেল একটা এঁকেছিলেন। whether he actually tried to build something like that and experiment with it in the physical space, এটা আমাদের জানা নেই। পরবর্তীতে আবার আপনার কর্ডোবাতে, স্পেনে, we had a Muslim scientist, উনিও কিছু এরকম স্ট্রাকচারস তৈরি করেছিলেন and tried to make it fly. আব্বাস বিন ফিনাস ছিল ওনার নাম, কিন্তু খুব একটা সাকসেসফুল হননি। তারপরে কিন্তু ওই ইয়েগুলো আপনার হিস্টোরিক্যাল এভিডেন্সগুলো আছে, এই যে দুটো বললাম। তারপরে যেটা হলো যে গ্যাস ভরে বেলুনের মধ্যে মানুষ ওড়ার চেষ্টা করলো, মানে ওড়ার চেষ্টা অব্যাহত আছে। হ্যাঁ একদম। এবং ওড়ার জন্য যে এটা হচ্ছে যে আপনার যে বাতাসের যে ওজনটা আছে তার চেয়ে কম ওজনের কিছু হলে এটা ঠিক করবে। তো হাইড্রোজেন, হিলিয়াম, এসব গ্যাসগুলো বেলুনে ভরে মানুষ ওড়ার চেষ্টা করলো। সমস্যা হলো যে এগুলো হাইলি এক্সপ্লোসিভ। আবার একাধারে একই সাথে অনেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে যে কিভাবে একটা যন্ত্র তৈরি করা যায় যেটাকে বলা হচ্ছে হেভিয়ার দেন এয়ার মেশিন, হ্যাঁ, যেটা ফ্লাই করতে পারবে।
তো এই এক্সপেরিমেন্টগুলো করতে করতে এক পর্যায়ে এসে, যেটা হিস্টোরিক্যাল ট্রুথ, রাইট ব্রাদার্স বলে দুই ভাই আমেরিকাতে কিটি হকে বিচ এর মধ্যে ওরা একটা এয়ারক্রাফটের মতো তৈরি করলো, করে it was heavier than air obviously, and this was on the 17th of December 1903. প্রথম সাকসেসফুল ফ্লাইট, কিন্তু ওই সাকসেসফুল ফ্লাইটটা বোধহয় ছিল অ্যাবাউট ভেরি শর্ট, মেবি অ্যাবাউট 20 ইয়ার্ডস। কিন্তু এই যে বাতাসের চেয়ে হেভি জিনিস ফ্লাই করা যায়, এইটা ছিল প্রথম সাকসেসফুল হ্যাঁ প্রয়াস। আচ্ছা, তারপরে যেটা হয়েছে মানব ইতিহাসে, যে ইনোভেশনস যেগুলো হয়েছে, বেশিরভাগগুলোই কিন্তু আপনার মানুষকে খুন করার জন্য হয়েছে, যুদ্ধের জন্য। যেন বেলুনের কথা বললাম, বেলুন ব্যবহার করা হয়েছে উপরে উঠে দেখতে শত্রু পজিশনগুলো কোথায় আছে এবং তাদের উপরে বোম ফেলার জন্য। তো এই একইভাবে এই যুদ্ধ যখন শুরু হলো, তখন এই এয়ারক্রাফটে, বাই দেন অফকোর্স দে নিউ হাউ টু ফ্লাই দিস হেভিয়ার দ্যান এয়ার মেশিনস, ওই যুদ্ধে ব্যবহার করার জন্য তখন এটার উপরে স্ট্রেস করা হলো। এখন আমি আপনাকে করি যে ওরে কি করে। হ্যাঁ, দুটো ফোর্স আছে নেচারের, একটা হচ্ছে গ্র্যাভিটি, হ্যাঁ, মধ্যাকর্ষণ শক্তি, যে পৃথিবী সব কিছু নিজের দিকে আকর্ষণ করে। হ্যাঁ, বিকজ ইটস স্পিনিং সো ফাস্ট। তো আকর্ষণ, এখান থেকে উঠতে গেলে এই যে ইয়েটা, দ্য ফোর্স অফ গ্র্যাভিটি, এটাকে ওভারকাম করতে হয়। এটা একটা। আরেকটা হলো যে সামনের দিকে যে যাবেন, সামনের দিকে যাতে যে প্রতিবন্ধকতা, সেটাকে মনে হয় যে পানির মধ্যে নেমে আপনি হেঁটে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু পানি ঠেলে যেতে পারছেন না। তো এই যে একটা ফোর্স অফ নেচার আপনাকে থামিয়ে রাখে, এটাকে ওভারকাম করার জন্য যেই ইয়েটা ব্যবহার করা হলো, সেটা হচ্ছে থ্রাস্ট বলা হয়। তো গ্র্যাভিটিকে ওভারকাম করার জন্য যেই সায়েন্সটা ব্যবহার করা হলো, সেটা হচ্ছে লিফট। আর সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য যে ফোর্সটা দরকার, থ্রাস্ট, সেই দুটো জিনিস করা হলো, করে এই হেভিয়ার দেন এয়ার মেশিনগুলো ফ্লাই করে। গ্র্যাভিটি ওভারকাম করার জন্য যেটা ব্যবহার করেছে, সেটা লজ অফ ফিজিক্সই ব্যবহার করে। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি যে বিষয়টা হলো যে ইট ওয়াজ ওয়ার্কড আউট যে একটা অবজেক্ট যদি থাকে, সেই অবজেক্টের নিচে দিয়ে যদি বাতাস মুভ করে অ্যাট আ স্পিড গ্রেটার দেন অ্যাবাভ, যে উপর দিয়ে যে স্পিডে বাতাসটা যাচ্ছে তার চেয়ে বেশি স্পিডে নিচে দিয়ে যাচ্ছে, তখন যেটা হয়, তখন এটা উপরে একটা ভ্যাকুয়াম সৃষ্টি হয়। তখন এই অবজেক্টটা উপরের দিকে ওঠে। আমি এটা ডেমনস্ট্রেট করে দেখিয়ে দিচ্ছি। এটা কি একটু উল্টা হবে? যে নিচের চাইতে যদি উপরে স্পিড বেশি হয়, তাহলে হচ্ছে নিচে প্রেসার বেশি থাকবে, উপরে প্রেসার কমে যাবে, তখন উপরের দিকে উঠবে। এই যে উপরের স্পিড যদি ইয়ে হয়, ওকে, নাও হোয়াট ইউ ডুইং ইজ ইউ হ্যাভ আ ফ্ল্যাট ইয়ে, যে এখান থেকে একটা উইং ইয়ে যদি এয়ারফল যদি, তো এখান থেকে এখানে বাতাসটা মুভ করতে যে স্পিড হবে, আর এখান থেকে এ পর্যন্ত আসতে গ্রেটার স্পিড হবে। গ্রেটার স্পিড হওয়াতে এখানটাতে আপনার একটা ভ্যাকুয়ামের মতো সৃষ্টি হয়, কিন্তু নেচার ভ্যাকুয়াম অ্যালাউ করে না। লেট মি শো ইউ হাউ ইট ওয়ার্কস। হ্যাঁ, দিস ইজ অ্যাকচুয়ালি, লেডিজ এন্ড জেন্টলম্যান, এই হাউ হেভিয়ার দ্যান এয়ার মেশিনস, এয়ারপ্লেনস কি করে ফ্লাই করে। লেট মি শো ইউ। এখানে চারিদিকেই বাতাস আছে। আমি যখন ফু দিচ্ছি, উপরের বাতাসটা গ্রেটার স্পিডে যাচ্ছে, নিচের বাতাসটা তো আছেই। এই তখন দেখেন এটা লিফট উপরে উঠে যাচ্ছে। বিলিভ মি, ইট ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। যে উপরের বাতাসটা গ্রেটার স্পিডে যে যাবে, এখন তাহলে উপরের বাতাসটা গ্রেটার স্পিডে যাওয়ার জন্য ওই যে বললাম ভ্যাকুয়াম কিন্তু কোনোখানে অ্যালাউ করে না। এখানটাতে যে পিছনে যদি বাতাসটা একই সময় না আসে উপর দিয়ে এবং নিচে দিয়ে, তাহলে পিছনেও আপনার ভ্যাকুয়াম সৃষ্টি হবে, নেচার ওটা অ্যালাউ করবে না। এই জন্য
উইং ফয়েলটাকে ডিজাইন করা হচ্ছে এভাবে, উপরের দিকে বাঁকা থাকে, অ্যাবসলিউটলি। নিচের দিকটা দেখবেন এয়ারক্রাফটের যে উইংস একদম অলমোস্ট ফ্ল্যাট, ফ্ল্যাট। হ্যাঁ, আর এভাবে উপর দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে। তখন হচ্ছে কি বাতাসটা এখান থেকে এখানে যে সময় আসছে লেসার ডিস্টেন্স ট্রাভেল করছে যেহেতু এটা ফ্ল্যাট, আর উপর দিয়ে যে বাতাসটা আসছে গ্রেটার স্পিডে ট্রাভেল করছে কারণ ঘুরে আসছে বাতাসটা, কিন্তু একই সময় আসতে হবে, ডিসটেন্সটা বেশি ট্রাভেল করতে হচ্ছে, নেচার ভ্যাকুয়াম অ্যালাউ করবে না, দ্য ডিসটেন্সটা ইউ রাইট বেশি ট্রাভেল করছে, উইং ফয়েলটা এভাবে ডিজাইন করা, স্পিডটা বেশি হয়ে যাচ্ছে। এইটাই যখন মুভ করে সামনের দিকে এটা তখন লিফট করে। আর থ্রাস্ট, এটা কিন্তু আমরা ইয়াতে পড়েছিলাম, আমাদের বিজ্ঞান বইয়ে পড়েছিলাম, বার্নলি নামে একজন বিজ্ঞানী, এই ইটালিয়ান ফিজিসিস্ট, উনি প্রথম এই ক্যালকুলেশনগুলো করেছেন। আর হলো নিউটনস থার্ড ল অফ মোশনটাকে ইউজ করে থ্রাস্ট তৈরি করা হয়, যে একটা এয়ারক্রাফট তার আপনারা সবাই দেখেছেন সামনে প্রোপেলার্স থাকে, ইভেন জেট ইঞ্জিনসের মধ্যেও সামনে টারবাইন থাকে, ওই প্রোপেলারের কাজ হলো সামনের বাতাসটাকে টেনে নিয়ে পেছন দিকে ছুঁড়ে মারা, যতটুকুন জোরে পেছন দিকে ছুঁড়ে মারছে বাতাস ততটুকুন জোরে অবজেক্টটা সামনের দিকে যাচ্ছে, ইন দিস কেস দি এয়ারক্রাফট। এখানে ওই নিউটনস থার্ড ল অফ মোশন, এটা আমরা বোধহয় সবাই জানি ছোটবেলা থেকেই, প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, অ্যাবসলিউটলি, যে টু এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন। এদিকে পেছন দিকে বাতাসে যাচ্ছে, এয়ারক্রাফট সামনের দিকে যাচ্ছে, তাহলে এই দুটো ফোর্স ব্যবহার করে কিন্তু এই এয়ারক্রাফটগুলো ফ্লাই করছে। প্রথম সিম্পল সায়েন্স, বাট আমাদের লাইফটা কত ইজি করে দিয়েছে এবং পৃথিবীটাকে হাতের মুঠোয় নিয়ে আসছে। এই মুহূর্ত যেটা বলছিলাম যে মানুষ কিন্তু যুদ্ধের জন্য এই প্রত্যেকটা ইনোভেশনস আনফর্চুনেটলি মানুষ মানুষকে মারার জন্য, যুদ্ধ করার জন্য করেছে, ইভেন ম্যানেজমেন্ট সায়েন্স, কিন্তু ওখান থেকে আসে। কিন্তু let me tell you যে এখন দেখেন ওই যে একটা 20 ইয়ার্ডের মতো ফ্লাই করেছিল for maybe about 20 seconds, আমি ভুলে গিয়েছি কতটুকুন, এখন ইউ হ্যাভ এয়ারক্রাফট যেগুলো 800-850 প্যাসেঞ্জার্স নিয়ে ট্রাভেল করে প্লাস কার্গো। এই মুহূর্তে anywhere between 8,000 to 18,000 aircraft are in the sky at the same time, flying millions of miles, carrying passengers and cargo. এবং করতে 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 যেটা হয়েছে উল্লেখযোগ্য একটা জিনিস যেটা সবার জন্য, এই এয়ার ট্রাভেল হচ্ছে দ্য সেফেস্ট ফর্ম অফ ট্রাভেল। আমি জানি স্যাডলি যে আমাদের গত এই 1 সপ্তাহ 10 দিনের মধ্যে 6টা এয়ারলাইন ইনসিডেন্ট হয়েছে। ইভেন one too many, কিন্তু যদি ক্যালকুলেট করেন যে কত হাজার এয়ারক্রাফট রাইট নাও, কত মিলিয়ন মাইলস ফ্লাই করছে রাইট নাও, কত মিলিয়ন প্যাসেঞ্জার্স নিয়ে, হ্যাঁ, তাহলে বুঝতে পারবেন যে ইট স্টিল দ্য সেফেস্ট ফর্ম অফ ট্রাভেল। আমরা ল্যান্ড রুটে মনে করি যে আচ্ছা ঠিক আছে টেরা ফার্মা, এটাতে পড়ে টরে যাওয়ার ভয় নেই, কিন্তু সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট হলো রোড ট্রাভেলে। তা এই যে একটা মানুষের আকর্ষণ থাকে যে এত ভারী ভারী ইয়েগুলো কিভাবে ওরে, বিশাল এই বস্তুগুলো লোহার তৈরি, এগুলো ফ্লাই করে কিভাবে, তো এই হচ্ছে দিস ইজ হাউ দে ফ্লাই। সো সিম্পল। থ্যাংক ইউ স্যার। আমাদের সায়েন্স ইজ লাইক দ্যাট। এক্স্যাক্টলি স্যার, সায়েন্স ইজ লাইক দ্যাট। স্যার আপনাকে অনেক ধন্যবাদ, এত সুন্দর করে আপনি বুঝাইছেন যে কেউ আসলে বুঝতে বাধ্য, এবং আমরা অনেকেই জানতামই না যে এত ভারী ভারী এয়ারক্রাফট সিম্পল জাস্ট দুটো সায়েন্টিফিক থিওরির উপরে নেচারের দুটো ফোর্স ইউজ করে, মাটি থেকে প্রায় মানে যেগুলো ইন্টারন্যাশনাল ফ্লাইট যেগুলো 10 কিলো 12 কিলো উপর দিয়ে তারা উড়ছে, এত ভারী ভারী জিনিসপত্র, ইভেন কার্গো ফ্লাইট যেগুলো আছে
প্লাস Absolutely. হ্যাঁ 850-900 যাত্রী নিয়ে তারা উঠছে। অসাধারণ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আজকের কৌতূহল এখানেই শেষ, আবার দেখা হবে নতুন কোনো কৌতূহল নিয়ে। আপনি কৌতূহলী থাকুন।